আমরা যেটা বলেছি সেটা আমরা বলে এসেছি, আগেও তোমাদেরকে বলেছি যে এই রাজ্যের সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নাই। আমরা যে অর্জিত স্বাধীনতাগুলি ছিল এগুলিও হরণ করা হয়ে গেছে। কাউন্সিল অফ ইন্ডিয়াকে আমরা সরকারের কিছু নথিপত্র দেখিয়েছি, বিশেষ করে স্ট্যান্ডিং অর্ডার একটা রাজ্য সরকার দিয়েছিল, তাতে অফিসারদের মুখ বন্ধ করে দিয়েছিল, কথাবার্তা বলতে নিষেধ করে দিয়েছিল, যার ফলে মিডিয়ার সাথে কোনো সরকারি অফিসার কথা বলেন না। এটা ভারতবর্ষের মৌলিক অধিকার, যেটা আমাদের আর্টিকেল 19 আছে তার পরিপন্থী। যদি এই সার্কুলার মানতে হয় তাহলে মৌলিক অধিকার মানে যে রাইট টু স্পিচটাকে অস্বীকার করতে হবে, যাতে সংবিধানকে অস্বীকার করতে হবে। এই সংবিধান দ্বারাই এই সরকার চলছে। যে সরকার ভারতবর্ষের সংবিধান দ্বারা পরিচালিত হয়, সেই সরকার কী করে ভারতবর্ষের সংবিধানকে অস্বীকার করে? তারা সার্কুলারটা দেখে তিনজনই ছিল, তিনজনে তারাও তাজ্জব বনে গেছে, কারণ এই ধরনের সার্কুলার ভারতবর্ষে কোথাও জারি করে। আমরা বলেছি, আমি ইমার্জেন্সির সময় আমরা কাজ করেছি, আমি নিজে একটা কাগজ করছি 51 বছর ধরে, ওদেরকে দেখলাম কাগজ, যে কোথাও এই ধরনের কোনো আমরা পাইনি। ইমার্জেন্সির সময় হয়নি, ইমার্জেন্সির সময় আমাদের যা হয়েছে নিউজ দেখিয়ে পাস করতে হয়। এখন সারা রাজ্য জুড়েই এই সার্কুলারের ফলে কোনো অফিসার কথা বলতে চাইছেন না মিডিয়ার সাথে। চুরি, খুন, ডাকাতি, এক্সট্রিমিস্ট আক্রমণ এসব ব্যাপারেও পুলিশ নীরব দর্শক, কিছু বলে না। এই পর্যন্ত মুখ্যমন্ত্রী 11 সেপ্টেম্বর সাবধানে একটি প্রকাশ্য জনসভায় ভাষণ দিতে গিয়ে এই রাজ্যের সংবাদ মাধ্যমকে হুমকি দিয়েছে এবং দেখে নেবার হুমকি দিয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা প্রতিবাদ করে আসছি। অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এই রাজ্যের সবচেয়ে বড় সাংবাদিকদের বড় সংগঠন, আমরা প্রতিবাদ করে আসছি। মুখ্যমন্ত্রী সেই বক্তব্য এখনও অটল রয়েছেন, যার ফলে এখন পর্যন্ত 22 জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। তাদের ব্যাপারে সরকার এখন অবধি একটি ক্ষেত্র কোনো আসামিকে অ্যারেস্ট করেনি। হয়তো লঘুধারায় থানা থেকে মামলায় নিয়েছে, মামলায় থানায় গিয়ে তারা চা খেয়ে চলে এসছে আসামিরা। যেহেতু আসামিরা শাসক দল ভুক্ত, তাদের বিরুদ্ধে পুলিশ কিছু করছে না। মুখ্যমন্ত্রী নিজেও বিষয়টি জানেন, বারবার বহুবার মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে, কিন্তু তিনি কী কারণে এই বক্তব্যটা প্রত্যাহার করছেন না আমরা জানি না। ওরাও জিজ্ঞাসা করেছেন, ওদেরকে আমরা কপি দিয়েছি। সর্বশেষ ঘটনা হলো কাঞ্চনপুর একজন আমাদের সন্ধান পত্রিকার একজন সাংবাদিক এখানে একটি কাজ, তার ভাই একটা কাজ করছিল, এখানে করাপশনের অভিযোগ আছে। চাকমা তার বিরুদ্ধে, নামটা ঠিক মনে নেই এখন, তার বিরুদ্ধে। এই লোকটাও ওখানে বাংলাদেশ থেকে আগত লোক, চাকমা লোকজনদের শরণার্থীর দিকে টাকা পয়সার বিনিময়ে ওই এলাকায় জায়গা দিচ্ছে। পাওয়ারফুল নেতা, ভিলেজ কমিটির চেয়ারম্যান, বিজেপির লোক, এইসব করছে। এর আগেও আমাদের কাগজে 2-1বার নিউজ হয়েছে, দৈনিক সংবাদও নিউজ হয়েছে। ইদানিং সে ওই বিষয়টা নিয়ে ফলো আপ করতে গিয়েছিল। ফলো আপ করতে যাওয়ার পরে তার বাড়িতেও ঢোকেনি, এই লোকটির বাড়িতেও ঢোকেনি। যে লোকটি অভিযুক্ত তার সাথে কথা বলতে গিয়েছিল, তখন তার কিছু লোকজন এসে বলছে, আসুন কথা বলবো নিয়ে গিয়ে তোমার সামনেই জঙ্গলে নিয়ে গিয়ে তাকে বেধড়ক পিটিয়ে, তাকে মৃত অবস্থা, ভাবছেন মরে গেছে, মৃত অবস্থা ফেলে এসেছে। ওরা চলে আসার পরে ও ড্রাইভারকে ফোন করেছে, ফোন করে ড্রাইভারকে উদ্ধার করেছে। এরপর সে থানায় এসছে, থানা থেকে কাঞ্চনপুর হসপিটাল গেছে। কাঞ্চনপুর হসপিটাল থেকে রক্তাক্ত অবস্থা, তাকে 8টা সেলাই লেগেছে তার কপালে আর মাথায়। সেখান থেকে ধর্মনগরে রেফার করে দিয়েছে, ধর্মনগর থেকে তাকে শিলচর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। এত বড় একটি ঘটনা, সেই ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার জন্য, সেই ঘটনাটার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভাকে বিভ্রান্ত করেছেন।
আমি বলবো এটাকে বিধানসভা অবমাননা হয়েছে। এই কারণে মুখ্যমন্ত্রী তার যেদিন ঘটনা ঘটেছে এদিন ইয়েতে দাঁড়িয়ে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন উনি বিষয়টা দেখবেন। যেদিন দেখবেন বলেছেন, যাকে মারা হয়েছে বিকাশ দাস, তার বিষয়টি দেখবেন বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কীরকম দেখছে আমরা বলি, 12:30 এফআইআর হয়েছে, পুলিশ কিছু করেনি। রাত্র 9:30 ওই যে অভিযুক্ত তার স্ত্রীকে দিয়ে একটা অভিযোগ করা হয়েছে যে বিকাশ নাকি তার স্ত্রীও হানি করেছে, এই মামলাটা নিয়েছে পুলিশ। এবং আমরা যতটুকু খবর, এই মামলাটা তৈরি হয়েছে থানায় বসেই। সেখানে অভিযুক্তও ছিল, মণ্ডল কমিটির কোনো লোকজন ছিল, তারা বসে মামলাটি তৈরি করেছে। 376 মানে ধর্ষণের মামলা দায়ের করেছে। ধর্ষণ যদি একটা মহিলা হয়ে থাকে তাহলে তার নিশ্চয়ই মেডিকেল টেস্ট হবে। উইদাউট মেডিকেল টেস্ট একটা মামলা এফআইআর কী করে হয় 376-এ? এটা এদেরকে জিজ্ঞাসা করেছি হয় কিনা, ভারতবর্ষে এই ধরনের আইন কানুন আছে কিনা। যদি 376 হয়ে থাকে তাহলে তো আগে তো কনফার্ম হতে হবে যে মহিলা র্যাপ্ট হয়েছে। এই মহিলার সাথে কোনো দেখাই হলো না যা সে র্যাপ করে দিয়েছে, তার বিরুদ্ধে মামলা চলছে। তো এইসব ব্যাপার নিয়ে আরও সংবিধানের 19 নম্বর ধারাটি এই রাজ্যে উল্লঙ্ঘন করা হচ্ছে, রাজ্য সরকার মানছে না। তাই তারও কিছু প্রমাণ তুলে ধরা হয়েছে। প্রেস কাউন্সিলে একটি কেস বর্তমানে রয়েছে, এটা ওনাদেরকে জানানো হয়েছে। ওরা কিছু ব্যাপার জেনে টেনে সত্যি মানে আশ্চর্য হয়ে গেছেন যে নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরাই সবচেয়ে বেশি এই ধরনের ঘটনা ঘটেছে। উনি বললেন যে মণিপুর নাগাল্যান্ডে আসছে, কিন্তু এরা একটা এক্সট্রিমিস্ট আর বা সরকার, আর এই রাজ্যের সরকারি তরফের থেকেই এই ধরনের আক্রমণ হচ্ছে। ওরা বিষয়টিকে রিপোর্ট করবেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, এইটুকু বলেছে। আর এই ধরনের নজির তারা অন্য কোথাও পায়নি। আমরা কাশ্মীরের ব্যাপারটা পেয়েছিল, কাশ্মীরের ব্যাপারটা কাশ্মীরের মতো না। আমাদের ব্যাপারটা আমরা এই রাজ্যে কোনো সময়ই সংবাদ মাধ্যম এরকম হুমকির সম্মুখীন হচ্ছি না। আমাদের সাংবাদিকরা আজকে সাব ডিভিশনে যারা কাজ করে, ব্লগে যারা কাজ করে, তারা লিখতে পারছেন না, তারা সত্য ঘটনা লিখতে পারছেন না। এদের বাড়িতে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, নাহলে রক্তাক্ত করা হচ্ছে, ভয়ে আর কেউ লিখতে পারছেন না। এটা জরুরি অবস্থার চেয়েও খারাপ অবস্থা, এই কথাটাও আমরা তাদেরকে জানি।